আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দেশবাসী, আশা করি ভালো আছেন। আজকে ৫ই জুন ২০২৬। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঈদের বন্ধের পরে সচিবালয় থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে টেলিফোনটি রয়েছে, লাল টেলিফোন বলা হয় বা রেড টেলিফোন, এই টেলিফোনটির খুবই ভয়ানক অবস্থা। টেলিফোনটিকে সচিবালয়ে ঈদের বন্ধের সময় কারা যেন ঢুকে টেলিফোনটির তার কেটে ফেলছে এবং টেলিফোনটিতে কিছু ভয়ঙ্কর কাজ করেছে, মানে নষ্ট করে ফেলছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের টেলিফোন যোগাযোগ বন্ধ ছিল ৮ ঘন্টা। তার টেলিফোন যোগাযোগ বন্ধ ছিল ৮ ঘন্টা। এটা ছিল একটা পরিকল্প মানে পরিকল্পিতভাবে ভারত আওয়ামী লীগের কাজ। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার পিতার পথে আগাচ্ছেন, তার মায়ের পথে আগাচ্ছেন। তিনি পাকিস্তান থেকে J-70 থান্ডার যুদ্ধ বিমান ক্রয় করছেন, তুর্কি থেকে ড্রোন ক্রয় করছেন। এই বিষয়গুলো দেখে ভারত তারেক রহমানের প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ। তাই তারেক রহমানের এগেনস্টে ভারত এই পরিকল্পনাগুলো করছে। হতে পারে এই টেলিফোনের ভিতরে এই BITC যেটাকে বলা হয়, বাংলাদেশ এটা দিয়ে ঠিক করেছে, এই টেলিফোনটিকে মেরামত করিয়েছে। হতে পারে এটার ভিতরে কোনো স্পাই জাতীয় কোনো ঢুকাই দিতে পারে বা কোনো চিফট, যেটাকে বলা হয় চিফট, তিনি কার সাথে কথা বলছে, কী বিষয়ে কথা বলছে, সব কিছু ওরা জানতে পারবে। এরকমও হতে পারে, ওরকম কিছু ঢুকিয়ে দিতে পারে। তো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো, আপনি সঠিক পথে রয়েছেন, আপনার সাথে রয়েছে বাংলাদেশ, আপনার সাথে রয়েছে জনগণ এবং আমরাও আপনার সাথে রয়েছি। তাই ভয় পাবেন না, বিচলিত হবেন না। সবার আগে বাংলাদেশ। এখন আমি যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ প্রকাশ করছি সেটা হচ্ছে পুশিন। ভারত বাংলাদেশে সীমানায় মানে বর্ডারে প্রতিদিন কয়েকশো করে ভারতীয়কে পুশিং করতে চায় বাংলাদেশ, মানে বাংলাদেশের ভিতরে প্রবেশ করাতে চাচ্ছে। এই বিষয়টা খুবই ভয়ঙ্কর একটা বিষয়। আমি মনে করি তারেক রহমান সরকারের ইমার্জেন্সি কিছু চুক্তি, পাশাপাশি সমরাস্ত্র ক্রয় করা উচিত। বিশেষ করে অ্যাটাক হেলিকপ্টার, অ্যাটাক ড্রোন, নজরদারি ড্রোন, তারপর মিসাইল লঞ্চার, এয়ার ডিফেন্স সিস্টেম, এগুলো বেশি বেশি ক্রয় করা উচিত। ভারতের মতো একটা আগ্রাসী, একটা সন্ত্রাসবাদী রাষ্ট্রকে শিক্ষা দিতে হলে আপনাকে সামরিক শক্তি বাড়ানোর প্রয়োজন। আবার মনে রাখতে হবে, হাসিনার আমলের চিত্র আর এখনকার চিত্র অনেক পার্থক্য রয়েছে। প্রথম, হাসিনা ছিল ভারতের দাসত্ব একটা সরকার। হাসিনার সময় সীমানার এলাকায় তৃণমূল কংগ্রেস বা এরকম জাতীয় ক্ষমতা ছিল, বিজেপি ছিল না। তো বিজেপি যেহেতু ক্ষমতায় এসেছে, সে বাংলাদেশ রাষ্ট্রে অঘটন ঘটানোর জন্য কাজ করবে 100%। তাই আমি মনে করি তারেক রহমান সরকারকে এই মুহূর্তে কিছু সামরিক কেনাকাটা করা প্রয়োজন। পাশাপাশি চীনের সাথে, পাকিস্তানের সাথে সামরিক চুক্তি এবং বাংলাদেশের নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করা প্রয়োজন। তো এই জিনিসগুলো প্রচণ্ড প্রয়োজন, যার কোনো বিকল্প নেই। এবং ভারতের রয়েছে পরিকল্পনা বাংলাদেশকে একটি অস্থির রাষ্ট্রে পরিণত করা। তার জন্য সে সামনে আগাচ্ছে। এমনকি আমরা পর্যবেক্ষণ করলাম মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নিরাপত্তা, এটা খুবই বাজে একটা নিরাপত্তা রয়েছে। তার নিরাপত্তাটা আরও বাড়ানো প্রয়োজন, যেহেতু সে একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী। সে এখন আপনি জামায়াত করেছেন, আপনি বিএনপি করেছেন, আপনি এনসিপি করেছেন, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে রাষ্ট্রের প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে সে বাংলাদেশকে সারা পৃথিবীতে রিপ্রেজেন্ট করবে, মানে বাংলাদেশকে সারা পৃথিবীতে তুলে ধরবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী সে তার চলাফেরা, তার অ্যাটিটিউড বোঝাবে বাংলাদেশের স্টাইল। যেমন আমরা দেখতে পারি তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোগানের চলাফেরা, তার বডিগার্ড, তার নিরাপত্তা, তার সবসময় কোট পরে তিনি, এটা স্মার্টলি একটা ভাব যেটাকে বলা হয় থাকে সবসময় তুরস্কের প্রেসিডেন্টের। তারপরে ডোনাল্ড ট্রাম্প রয়েছেন, তো তারপর রাশিয়ার পুতিন রয়েছেন, তো চীনের প্রধানমন্ত্রী রয়েছেন। তাদের যে চলাফেরার যে ভাব, এটা খুব সুন্দর। এখন আমি মনে করি, আমি আবার বলছি, আমি মনে করি তারেক রহমান সরকারের পাশে থাকার এবং সরকারকে এই মুহূর্তে বিভিন্ন বিষয়ে শক্তিশালী করার জন্য এই এবং এর যে বিচি, এটা বাংলাদেশে আমার মাঝে রয়েছে বলার বাইরে। তারেক রহমান কি করছে, তারেক রহমান কোন কোন ক্ষেত্রে কত টাকা বরাদ্দ দেবে, তারেক রহমান কি সমরাস্ত্র মানে বাংলাদেশের প্রতিরক্ষাকে কি শক্তিশালী করছে, যুদ্ধ বিমান ক্রয় করছে নাকি কি ক্রয় করছে, এটা নিয়ে ভারত অনেক বিপদে রয়েছে, চাপে রয়েছে। সে বাংলাদেশকে চাপে রাখতে চায়। এখন তারেক রহমান সরকারের যে কাজটা করতে হবে, বিশেষ করে বিজিবির হাতে ভালো অস্ত্র দিতে হবে। অ্যাসল্ট রাইফেল যেটা বাংলাদেশে রয়েছে, AK-47 বা BD-56 যেটা রয়েছে, এটা এত ভালো মানের একটা অ্যাসল্ট রাইফেল নয়। এটা আগের দ্বিতীয় প্রজন্মের, এখন চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্মের অ্যাসল্ট রাইফেল নিয়ে সারা পৃথিবী যাচ্ছে। যেমন AK-15, তারপর রয়েছে AK-15S, তারপরে আমেরিকা রয়েছে
আপনার XM7, তারপরে রয়েছে বিভিন্ন দেশে বিভিন্ন ভালো ভালো রাইফেল রয়েছে অ্যাসল্ট রাইফেল হিসাবে। চাইনিজ রয়েছে ট্রাইব, সম্ভবত নামটা খেয়াল নেই। চাইনিজ অ্যাসল্ট রাইফেল রয়েছে, পৃথিবীর আধুনিক অ্যাসল্ট রাইফেল। আপনার সীমানার বর্ডার গার্ড যত স্ট্রং থাকবে, সীমানা তত স্ট্রং থাকবে। তারপর ড্রোন রয়েছে, নজরদারি ড্রোন তুরস্ক তৈরি করে, তারপরে ইরান তৈরি করে। ইরান থেকে হয়তো বাংলাদেশ ক্রয় করতে পারবে না, নিষেধাজ্ঞা পড়বে। চায়না থেকে ক্রয় করতে পারে, তুরস্ক থেকে ক্রয় করতে পারে। পাশাপাশি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে পারে, ম্যান মেড এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে পারে। তারপরে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বিজিবির হাতে থাকতে হবে অল টাইম। পাশাপাশি বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম অনেক স্ট্রং করতে হবে, ড্রোন হামলা অনেক স্ট্রং করতে হবে। তারপর আপনাকে যে কাজটা আরও করতে হবে সেটা হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেমের পাশাপাশি যুদ্ধবিমান ক্রয় করতে হবে, নেভির জন্য সাবমেরিন, তারপরে এয়ারফোর্সের জন্য বিমান রয়েছে, সাবমেরিন রয়েছে, অক্স এয়ারক্রাফট রয়েছে। বিশেষ করে আপনার যে বিষয়টা নিয়ে ভারত সবচেয়ে বেশি বিপদে রয়েছে সেটা হচ্ছে পাকিস্তানের যে JF-70 রয়েছে। 2024-25 সালে ভারত পাকিস্তান যুদ্ধে, এই যুদ্ধে ভারত পাকিস্তান যুদ্ধে JF-70 থান্ডার যুদ্ধবিমানটি দিয়ে আপনার CM-400 একটি মিসাইল দিয়ে ভারতের S-400কে ধ্বংস করেছে। যে JF-70 থান্ডার বাংলাদেশ পায়, CM-400 বাংলাদেশ পায়, তাহলে শিলিগুড়িতে ভারতের যে চিকেন নেক শিলিগুড়ি করিডোর, সেখানে S-400 মোতায়েন রয়েছে। সেটি দিয়ে বাংলাদেশের ঢাকা, সিলেট, বগুড়া, রাজশাহী সকল বিমানবন্দরে বিমান ওঠানামা করছে, সব ভারত নজরদারি করছে। কারণ S-400 200 কিলোমিটার বাংলাদেশে, আর 200 কিলোমিটার লাদাখে, তারপরে চীনে। তাই S-400কে বাংলাদেশের জন্য হুমকি একটা। তাই সুইসাইড ড্রোন এগুলো বাংলাদেশের প্রয়োজন। পাশাপাশি বাংলাদেশের অ্যাওয়ার্সের প্রয়োজন এবং স্যাটেলাইট প্রয়োজন। বর্তমান বিশ্বে আধুনিক যুদ্ধে স্যাটেলাইটের প্রয়োগ রয়েছে ব্যাপক। আপনার কাছে যদি ভালো মানের স্যাটেলাইট থাকে, আপনি শত্রু দেশের মুভমেন্ট, মানে তার মুভমেন্ট আপনি জানতে পারবেন, তার লাড়াচাড়া আপনি বুঝতে পারবেন। তাই আপনার কাছে ভালো স্যাটেলাইট লাগবে। তারপরে তার যে কোথায় কি রয়েছে, কোথায় যুদ্ধবিমান রয়েছে, কোথা থেকে সে যুদ্ধবিমান দিয়ে হামলা চালাবে, এইগুলো জানতে হলে স্যাটেলাইট লাগবে। বর্ডার ওয়্যার চলছে স্যাটেলাইটের মাধ্যমে এবং ড্রোনের মাধ্যমে। এখন বর্ডার ওয়্যার কখনো ইয়ে দিয়ে চলছে না, বড় বড় মিসাইল এগুলো দিয়ে চলে। হ্যাঁ, মিসাইল মিসাইল হামলা করলে আপনি বর্ডার এয়ার ডিফেন্স সিস্টেম স্ট্রং থাকবে। বাংলাদেশের জন্য SQ-9, তারপরে SQ-22, তারপরে FK-2000, তারপরে হিসার, তারপরে হিসার রয়েছে, হিসার প্লাস রয়েছে, সিপার রয়েছে তুরস্কের, তারপর জ্যামার সিস্টেম রয়েছে, কোবরা, তারপরে G6 চায়না জ্যামার সিস্টেম। এগুলো ক্রয় করা উত্তম এবং বাংলাদেশ সরকারকে আমাদের সকল ধরনের তথ্য দিতে পারবো কীভাবে আমি ইউরোপের টাইফুন যে যুদ্ধবিমানটা রয়েছে এটা না ক্রয় করে চীনের J-60D একটা যুদ্ধবিমান রয়েছে আপডেট কোয়ালিটির, ওটা ক্রয় করতে পারে। এটা বিশ্বের মধ্যে সবচেয়ে টপ ক্লাস একটা যুদ্ধবিমান। এটা ক্রয় করা বাংলাদেশের জন্য সবচেয়ে উত্তম হবে। তো এসব জিনিসগুলো ক্রয় করা বাংলাদেশের উচিত এবং করা দরকার। এবং তারেক রহমান সরকারকে বিপদে ফেলতে ভারত বিভিন্নভাবে কাজ করবে। এই জন্য সরকারের প্রস্তুতি থাকবে এবং সচিবালয়ের নিরাপত্তা খুবই বাজে। এবং তারেক রহমানের যে ল্যান্ড ফোন, মানে টেলিফোনটা, এটার অনেক বড় তার কেটে নিয়ে চলে গেছে, কমপক্ষে 2 থেকে 3 হাত তার কেটে নিয়ে গেছে। এবং এটা হয়তো সম্পূর্ণ বন্ধের ভিতরে, মানে যখন ঈদের বন্ধ চলছিল তখন এই ঘটনাটা ঘটাইছে। তো ওই সময় সচিবালয়ে দারোয়ান থাকে, তারপরে পিয়ন টিয়ন আসতে পারে বা সচিব। আমার এক কথায় শেষ, তারেক রহমান ল্যান্ড ফোনটা এমন কিছু করতে চেয়েছে যেটা তারা পরিকল্পিতভাবে করছে। হতে পারে তারেক মনে করেন ফোন টেলিফোনটা নষ্ট হয়ে গেলে সে ঠিক করাবে, যে লোকগুলো দিয়ে ঠিক করাবে এগুলো রয়ের আদমি হতে পারে। রয় ভারতের গোয়েন্দা সংস্থা এর লোক হতে পারে। তখন তারা কি করবে, তারেক রহমানের এই টেলিফোনে একটা একটা চিপ বসায় দিয়ে যেতে পারে, যেটা দিয়ে তারেক রহমান কি বললো না শোনা যাবে। এগুলো একটা পরিকল্পনা হতে পারে। আমি মনে করি তারেক রহমানের এই ল্যান্ড ফোনটাকে বাদ দিয়ে নতুন ল্যান্ড ফোন, মানে নতুন টেলিফোন ক্রয় করতে পারে। চাইনিজ, জাপানি, জার্মানি, সাউথ কোরিয়া, রাশিয়া, আমেরিকার বিভিন্ন দেশের টেলিফোন রয়েছে, এগুলো ক্রয় করতে পারে এবং এগুলোতে নিরাপত্তা বেশি থাকবে। এবং বাংলাদেশি কাউকে যেন কোনো ক্ষেত্রে হাত না দেওয়া, কারণ এদেশের প্রতিটা জায়গায় জায়গায় ভারতের রয়ের লোক রয়েছে, ভারতের এজেন্ট রয়েছে। বিশেষ করে টেলিফোন, ইন্টারনেট, যেমন বাংলাদেশের ফেসবুকের যে অফিস, এটার অ্যাক্সেস ভারতের কাছে রয়েছে। এমনকি অফিসের মূল একটা অংশ ভারতের কাছে রয়েছে। ভারতীয়রা যা ইনস্টল করে মোবাইলে, তার 50% বাংলাদেশে আসে। ভারতের কাছে বাংলাদেশের গুগলের ইয়ে রয়েছে, রবি, এটা ভারতের সিম। তারপরে এয়ারটেল, এটা ভারতের সিম। টেলিটকো, এটা ভারতের দায়িত্ব আছে, বাংলাদেশে হলো এটার পুরো দায়িত্ব ভারতের হাতে। গ্রামীণ, এটার A to Z দায়িত্ব ভারতীয়দের হাতে। রবি, গ্রামীণ, টেলিটক, বাংলাদেশের যে সিম কার্ডগুলো রয়েছে সব ভারতীয়দের হাতে রয়েছে। তো বাংলাদেশের কোন রাজনীতিবিদ কি বলে সব ভারতের কাছে চলে যায়। তাই বাংলাদেশের উচিত এখন এগুলো বোঝার এবং এই কাজগুলো করার। তো
আগামীতে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই ভয়ঙ্কর একটা পর্যায়ে রয়েছে। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুক।